আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলি ড্রোন হামলা, নিহত 24। এরপর জানিয়ে দিব আত্মঘাতী হামলার ড্রোন উৎপাদন বাড়ানোর নির্দেশ কিমের। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ নিয়ে যুক্তরাষ্ট্রের দ্বিমত। এরপর জানিয়ে দিব গাজার সমুদ্র এখন কেবলই মৃত্যুর নীরব সাক্ষী। আরো জানিয়ে দিব পোল্যান্ডে মার্কিন সামরিক ঘাঁটি স্থাপন, টার্গেট রাশিয়া। সর্বশেষ জানিয়ে দিব দায়িত্ব নেয়ার পর প্রথম কাজ রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করা, বলেছেন ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলি ড্রোন হামলা, নিহত 24। অবরুদ্ধ গাজার বুরেজ শরণার্থী শিবিরে ইসরায়েলি ড্রোন হামলায় শিশুসহ নিহত হয়েছেন অন্তত 24 জন। এ হামলায় আহত হয়েছেন অন্তত 112 জন। এদিকে লেবাননের বৈরুত সহ সিরিয়া লেবানন সীমান্তেও অনবরত হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু বাহিনী। গাজা ও লেবাননে সমান্তরালে তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। এতে প্রতিদিন প্রাণ হারাচ্ছে বহু মানুষ। বৃহস্পতিবার 14 নভেম্বর গাজার বুরেজ শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলায় প্রাণ হারান অনেক ফিলিস্তিনি। আহতদের অবস্থাও আশঙ্কাজনক। নেতানিয়াহু বাহিনীর বর্বরতার শিকার হচ্ছে লেবাননের বিভিন্ন অঞ্চল। নতুন করে তারা হামলা চালিয়েছে সিরিয়া লেবানন সীমান্ত ও বালবেক শহরে। এতে হতাহত হয়েছেন বেশ কয়েকজন। সাধারণ মানুষের পাশাপাশি প্রাণ হারিয়েছেন কয়েকজন স্বাস্থ্যকর্মীও। এদিকে গাজা ও লেবাননে দফায় দফায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। তারা যুদ্ধবন্ধের আহ্বান জানিয়েছে। এছাড়া নতুন করে আবারও ইসরায়েলের এমন কর্মকাণ্ডকে গণহত্যা বলে আখ্যা দিয়েছে জাতিসংঘ। আত্মঘাতী হামলার ড্রোন উৎপাদন বাড়ানোর নির্দেশ কিমের। আত্মঘাতী হামলায় ব্যবহৃত ড্রোনের ব্যাপক উৎপাদনের নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তিনি এমন সময় এই নির্দেশ দিলেন যখন রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার গভীরতর সামরিক সহযোগিতা নিয়ে উদ্বেগ বাড়ছে। আত্মঘাতী ড্রোন হচ্ছে এমন ড্রোন যা বিস্ফোরকবাহী, মানুষ ছাড়াই পরিচালিত মরণাস্ত্র, যেটি শত্রুর টার্গেট ভেদ করতে পারে। গাইডেড মিসাইল হিসেবে কার্যকর। শুক্রবার 15 নভেম্বর রাষ্ট্রীয় গণমাধ্যমের দেওয়া এক বক্তব্যে কিম নতুন নির্দেশনা দিয়েছেন। খবর এএফপির। কিম ভূমি ও জলসীমা টার্গেট করে ড্রোনের পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন গত কিছুদিন ধরে, যেগুলো উত্তর কোরিয়ার এরিয়াল টেকনোলজি কমপ্লেক্স উৎপাদন করছে। পিয়ংইয়ং প্রথমবারের মতো আগস্টে আত্মঘাতী ড্রোন উন্মোচন করে। বিশেষজ্ঞরা বলছেন এই সক্ষমতা সম্ভবত রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান জোটের ফলস্বরূপ হতে পারে। এই পারমাণবিক শক্তিধর দেশটি মস্কোর সঙ্গে একটি ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে এবং ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের সমর্থনে হাজার হাজার সেনা পাঠানোর জন্য অভিযুক্ত হচ্ছে, যার কারণে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল রাশিয়া থেকে উত্তর কোরিয়ায় সংবেদনশীল সামরিক প্রযুক্তি স্থানান্তরের সম্ভাবনা নিয়ে সতর্ক করেছেন। ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ নিয়ে যুক্তরাষ্ট্রের দ্বিমত। ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যা চালানো এবং সেখানে মানবতা বিরোধী অপরাধের অভিযোগের সঙ্গে একমত পোষণ করেনি। যুক্তরাষ্ট্র গতকাল বৃহস্পতিবার বলেছে ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের বিষয়ে কমিটি ও হিউম্যান রাইটস ওয়াচের এসব অভিযোগের সঙ্গে দেশটি একমত নয়। ইসরায়েলের যুদ্ধ পদ্ধতি গণহত্যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে জাতিসংঘের ওই কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আর হিউম্যান রাইটস ওয়াচের অভিযোগ, গাজায় মানবতা বিরোধী অপরাধ করছে ইসরায়েল। জাতিসংঘের বিশেষ কমিটির প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে গাজায় খাদ্যাভাব ও এর কারণে ঘটে যাওয়া মৃত্যুকে ইসরায়েল যুদ্ধের কৌশল হিসেবে ব্যবহার করছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, এই অভিযোগের সঙ্গে আমরা দ্বিমত পোষণ করছি। বেদান্ত প্যাটেল বলেন, আমি মনে করি এই ধরনের কথা ও অভিযোগ নিশ্চিতভাবে ভিত্তিহীন। হিউম্যান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনের সঙ্গে দ্বিমত পোষণ করেন তিনি। ওই প্রতিবেদনে বলা হয়েছে, গত 1 বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে গাজার বাসিন্দাদের জোর করে বাস্তুচ্যুত করেছে ইসরায়েল, যা মানবতাবিরোধী অপরাধের শামিল। গাজার সমুদ্র এখন কেবলই মৃত্যুর নীরব সাক্ষী। গর্ভবতী অবস্থায় গাজা থেকে মিশরে পালিয়ে এসেছিলেন এক নারী। মিশরে তার থাকার স্থায়ী জায়গা নেই। ডিডব্লিউ এর এক্সক্লুসিভ সাক্ষাৎকার। 1 লাখেরও বেশি মানুষ গাজা থেকে পালিয়ে পার্শ্ববর্তী মিশরে আশ্রয় নিয়েছেন। মোনা তেমনই একজন। নিরাপত্তার কারণে তার আসল নাম গোপন রাখা হলো। ডয়েচে ভেলের দেওয়া সাক্ষাৎকারে মোনা জানান, তিনি বারবারই সমুদ্রের ধারে থেকেছেন। গাজায় তার বাড়ি থেকে সমুদ্রের ঢিল ছোড়া দূরত্বে। মন খারাপ হলে অথবা হতাশ লাগলে সমুদ্রের ধারে গিয়ে দিগন্তের দিকে তাকিয়ে থাকতেন তিনি। গাজার যুদ্ধ তার সবকিছু বদলে দিয়েছে। সমুদ্র এখন মৃত্যুর নীরব দর্শক সাক্ষী। যুদ্ধ শুরু হওয়ার পর অনেকবার আশ্রয় শিবির বদলাতে হয়েছে মোনাকে। কিভাবে ইসরায়েলের ড্রোন আর বিমান হামলা থেকে বেঁচেছেন তা ভাবলে শিরদাঁড়ায় ঠান্ডা রক্তের স্রোত অনুভব করেন মোনা। 2 শিশুকে নিয়ে গর্ভবতী মোনা কোনোভাবে মিশরে পালিয়ে বেঁচেছেন। ডিআরডব্লিউকে তিনি বলেছেন, একদিনে যে পরিমাণ মৃত্যু দেখেছি, কষ্ট দেখেছি, তা বলার নয়। পোল্যান্ডে মার্কিন সামরিক ঘাঁটি স্থাপন টার্গেট রাশিয়া। নিরাপত্তা বিষয়ক সম্পর্ক জোরদারে পোল্যান্ডে একটি নতুন বিমান প্রতিরক্ষা ঘাঁটি খুলেছে যুক্তরাষ্ট্র। বুধবার আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করা হয়। তবে রাশিয়ার ওপর নজরদারি করতেই যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি স্থাপন করেছে বলে দাবি ক্রেমলিনের। গেল 5 নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর থেকে নিরাপত্তা নিয়ে আশঙ্কায় ন্যাটোভুক্ত বেশ কয়েকটি দেশ। কেননা চলতি বছরের শুরুর দিকে ন্যাটোর কয়েকটি দেশের সমালোচনা করে ট্রাম্প বলেন, যেসব দেশ প্রতিরক্ষায় যথেষ্ট ব্যয় করে না তাদের সুরক্ষা দেবেন না তিনি। এ অবস্থায় তাদের এমন উদ্যোগ দূর করতে পোল্যান্ডের উত্তরাঞ্চলে একটি নতুন বিমান প্রতিরক্ষা ঘাঁটি খুলেছে যুক্তরাষ্ট্র। বুধবার বাল্টিক উপকূলের কাছে রেডজিকো শহরে আনুষ্ঠানিকভাবে এই ঘাঁটির উদ্বোধন করা হয়। পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রীর বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানায়, ওয়াশিংটনের সঙ্গে সামরিক জোট শক্তিশালী করার প্রতীক হিসেবে স্থাপন করা হয়েছে এই সামরিক ঘাঁটি। এদিকে রাশিয়ার ওপর নজর রাখতেই যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নিয়েছে বলে দাবি মস্কোর। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, মস্কোকে নিয়ন্ত্রণের প্রচেষ্টার অংশ হিসেবেই রুশ সীমান্তের কাছাকাছি মার্কিন সামরিক ঘাঁটি স্থাপন করা হয়েছে। এর আগে 2000 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ যখন এই ঘাঁটি নির্মাণের পরিকল্পনার কথা জানান, তখন আপত্তি জানিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দায়িত্ব নেওয়ার পর প্রথম কাজ রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করা বলেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর তার প্রথম কাজ হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করা। শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউট এর অনুষ্ঠানে এই বক্তব্য দিয়েছেন তিনি। নির্বাচনের পর এটি তার জনসম্মুখে দেওয়া প্রথম দীর্ঘ বক্তব্য। ট্রাম্প বরাবর বলেন, দায়িত্ব গ্রহণের পর তিনি অবিলম্বে ওই যুদ্ধ বন্ধ করবেন। যদিও কিভাবে কি করবেন সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি। এরপর তিনি তার সমর্থকদের জানান, তার অন্যান্য অগ্রাধিকার হবে মধ্যপ্রাচ্য এবং দুর্নীতিগ্রস্ত ভঙ্গুর ব্যর্থ প্রশাসনকে সাফ করা। তবে এই পরিকল্পনাগুলো সম্পর্কেও তিনি বিস্তারিত বিবরণ না দিয়ে মঞ্চ ত্যাগ করেন। এই অনুষ্ঠানটি ডোনাল্ড ট্রাম্পের বাসভবনে অনুষ্ঠিত হয়েছে। আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউট ডোনাল্ড ট্রাম্পের নিজেরই সংস্থা। 2021 সালে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের হাত ধরে প্রতিষ্ঠিত হয় এই সংস্থাটি। এই প্রতিষ্ঠান দ্বিতীয় ট্রাম্প প্রশাসনের জন্য একাধিক রক্ষণশীল নীতির প্রস্তাবনা তৈরি করেছে।